দর্শক চলুন আজ আপনাদের এমন এক দেশ থেকে ঘুরিয়ে আনি যে দেশে আপনি চাইলেই যেতে পারবেন না। কেন পারবেন না কারণটা পরে বলছি। তাছাড়া দেশটি রহস্যময় দেশ হিসেবেও পৃথিবীতে সুপরিচিত। দেশটি ভৌগোলিকভাবে এমন এক জায়গায় অবস্থিত যেখানে যাওয়াটাও চারটিখানি কথা নয়। কারণ বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে সর্বোচ্চ মালভূমি পামির এই দেশটিতেই অবস্থিত। এছাড়া নানা কারণে দেশটি পৃথিবীতে নিষিদ্ধ হিসেবেও বহুল আলোচিত। নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পারছেন কোন দেশের কথা বলছি। জি, বলছি এশিয়া মহাদেশের একটি দেশ তিব্বত সম্পর্কে। দেশটি শুধু নিষিদ্ধই নয়, তিব্বতের রাজধানী লাসাও নিষিদ্ধ নগরী হিসেবে বিশ্বে অত্যন্ত সুপরিচিত। তো প্রিয় দর্শক, এই নিষিদ্ধ দেশ ও নিষিদ্ধ নগরী সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দর্শক, প্রথমেই জেনে নেওয়া যাক দেশটিকে নিষিদ্ধ বলার কারণ কি। আগেই বলেছি বহির্বিশ্বের কাছে রহস্য আর বিস্ময়ের দেশ হলো তিব্বত। নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে রয়েছে বিদেশিদের প্রবেশাধিকার না থাকা, এখানকার ধর্মীয় গুরু দালাই লামা ও তার অনুসারীদের কঠোর নিয়মকানুনের বেড়াজাল ও পর্যটক নিষিদ্ধ হওয়া, সেই সাথে দেশটির অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশ। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে। আর প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ যুগের পর যুগ দেশটি সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি। তাই তিব্বতকে ঘিরে জন্ম নিতে থাকে নানা রহস্য আর কাল্পনিক কাহিনী। তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে দেশটির রাজধানী লাসা। একে নিষিদ্ধ নগরী বলার পেছনে রয়েছে অনেকগুলো কারণ। লাসা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানগুলোর কেন্দ্রে রয়েছে লাসা। তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থান লাসার পোতালা প্রাসাদে। যতটুকু জানা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি। মজার ব্যাপার হচ্ছে 1649 সালে নির্মিত হলেও এই বিশাল প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে 1904 সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকায় ছবি প্রকাশের মধ্য দিয়ে। এই ছবি প্রকাশের আগ পর্যন্ত বাইরের কেউই এই প্রাসাদটির ছবি দেখতে পায়নি। এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির, যেগুলোর ভেতর প্রজ্বলিত রয়েছে সোনার তৈরি প্রদীপ। এমনকি সেখানে 4000 ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে। ধর্মীয় অনুভূতি জড়িত থাকায় ও নিরাপত্তাজনিত কারণে বহুকাল ধরেই লাসায় বহির্বিশ্বের কারো ঢোকার অনুমতি ছিল না। ফলে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলটি ঘিরে জনমনে তৈরি হয়েছিল নানা রহস্যময়তার। আরেকটি বিষয়, পৃথিবীর উচ্চতম শহর লাসা, যার উচ্চতা 11,975 ফুট। লাসার ভূপ্রকৃতিও শহরটিকে রহস্যময় করে রেখেছে। আইন কানুনের কঠোরতা ছাড়াও লাসা অবস্থানগতভাবে একেবারে বিচ্ছিন্ন একটি অঞ্চল। লাসা থেকে 100 কিলোমিটার দূরে চীনের গোবি মরুভূমি। প্রাণঘাতী বালুর সমুদ্র পেরিয়ে এই দিক থেকে লাসায় প্রবেশ করা প্রায় অসম্ভব, তাই কেউ কখনো সেটার সাহস করেনি। আর অন্যদিকের দুর্গম পার্বত্য পথ পাড়ি দিয়ে এখানে আসা একেবারেই কষ্টসাধ্য। ফলে সেদিক থেকেও কেউ কখনো পা বাড়ায়নি, যার ফলে নিষিদ্ধ নগরীর রহস্য বহুকাল ধরে মানুষের কাছে রহস্যই রয়ে যায়। অবশ্য 1980 সালের পর থেকে তিব্বত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় এবং ধীরে ধীরে পর্যটকদের কাছে উন্মুক্ত হতে শুরু করে শত শত বছর ধরে রহস্যের চাদরে মোড়া লাসা শহরটি। তবে এখনও ভ্রমণের উপর কিছুটা কড়াকড়ি নিয়ম রয়েই গেছে। দর্শক চলুন দেশটি সম্পর্কে এবার অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিই। হিমালয় পর্বতমালার উত্তর অংশে রুক্ষ উসুর আর পাথুরে ভূমি, বরফ গলা নদী আর মালভূমির উপর দাঁড়িয়ে থাকা দেশ তিব্বত। বছরের 8 মাস বরফে ঢেকে থাকা তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট। পৃথিবীর ছাদ খ্যাত পামির মালভূমি এই তিব্বতেই অবস্থিত। প্রিয় দর্শক, পৃথিবী বাড়ির ছাদ পামির মালভূমি নামে একটি কন্টেন্ট অলরেডি বানানো আছে, তাই আপনি যদি দেখে না থাকেন তাহলে ভিডিও গ্যালারি থেকে দয়া করে দেখে নিতে পারেন। তিব্বত মালভূমির গড় উচ্চতা 5000 মিটার বা 5 কিলোমিটারের বেশি। এই উচ্চতার কারণে তিব্বতকেও পৃথিবীর ছাদ নামে অভিহিত করা হয়। তবে এই অঞ্চলটির অবস্থান সবসময় এত উঁচুতে ছিল না। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর আগে ভারতীয় কন্টিনেন্টাল প্লেটের সাথে তিব্বতীয় কন্টিনেন্টাল প্লেটের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের জন্ম হয়েছিল। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ 11টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের অবস্থান এই হিমালয় পর্বতমালাতেই। সব মিলিয়ে পুরো তিব্বত মালভূমির আয়তন প্রায় 25 লাখ বর্গ কিলোমিটার।
তবে রাজনৈতিকভাবে তিব্বত হিসেবে পরিচিত এলাকাটির আয়তন 12 লাখ বর্গ কিলোমিটারের কিছু বেশি। একসময় তিব্বত একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করলেও বর্তমানে এটি চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয়। তবে অধিকাংশ তিব্বতীয় এই অঞ্চলকে চীনের অংশ হিসেবে মেনে নেওয়ার পক্ষপাতী নন। আর রাজধানী লাসার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.5 কিলোমিটারের বেশি, তাই লাসাই বিশ্বের সর্বোচ্চ রাজধানীর রেকর্ডটি ধরে রেখেছে। নৃবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী তিব্বত মালভূমিতে মানুষের বসবাস শুরু হয়েছিল প্রায় 23,000 বছর আগে। কালের পরিক্রমায় অবশ্য এই জনপদের অধিবাসীরা চীন থেকে আসা অভিবাসীদের দ্বারা স্থানচ্যুত হয়েছিল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই অভিবাসনের ঘটনাটি আনুমানিক 5,000 বছর আগে সংঘটিত হয়েছিল। তবে তিব্বতের বর্তমান অধিবাসীদের জিন কাঠামোয় সেই প্রাক চৈনিক সভ্যতার নমুনা পাওয়া যায়। রাজনৈতিকভাবে তিব্বতকে প্রথম ঐক্যবদ্ধ করেন সংটোসেন গাম্পো। 618 সালে তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যটি সর্বোচ্চ ব্যাপ্তি লাভ করে 780 সাল নাগাদ। ওই সময় এই সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় 40 লাখ বর্গ কিলোমিটার। অর্থাৎ বর্তমান রাজনৈতিক মানচিত্র অনুযায়ী ওই সময়ের তিব্বত সাম্রাজ্যটি বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্রের অবস্থান লাভ করেছিল। এরপর 14দশ শতকে এসে তিব্বতের সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারীরা তাদের শীর্ষ ধর্মীয় নেতা দালাই লামাকে তিব্বতের শীর্ষ রাজনৈতিক নেতা হিসেবে বেছে নেয়। সেই থেকে 1950 সাল পর্যন্ত তিব্বত এই দালাই লামাদের দ্বারাই শাসিত হয়ে এসেছে। দর্শক, যেহেতু দালাই লামা প্রসঙ্গটি আসলো, তাই এই পর্যায়ে তিব্বতীদের শীর্ষ ধর্মীয় নেতা বা গুরু দালাই লামা সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য দিই। তিব্বতীদের এই ধর্মগুরু দালাই লামা সিলেকশন করার পদ্ধতি একেবারেই ভিন্ন রকমের। একজন দালাই লামার জীবনাবসানের পর নতুন দালাই লামাকে নির্বাচন করা নয়, বরং তার খোঁজ করা হয়। কারণ তিব্বতীরা বিশ্বাস করে তাদের ধর্মগুরু মৃত্যুর পর নতুন শরীর বাছাই করে তার ভেতরে তিনি পুনর্জন্ম লাভ করেন। এর মানে হচ্ছে নতুন দালাই লামা মৃত দালাই লামার পুনর্জন্ম লাভকৃত রূপ। পুনর্জন্ম নেওয়া দালাই লামার খোঁজ করার দায়িত্ব থাকে উচ্চস্থানীয় লামাদের এবং তিব্বত সরকারের। আর এই নতুন দালাই লামার খোঁজ করতে অনেক সময় বছরের পর বছর লেগে যায় এবং তা তিব্বতের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকতে হয়। চোদ্দতম দালাই লামার খোঁজ করতে 4 বছর লেগে যায়। কোনো দালাই লামা মারা গেলে নতুন লামার খোঁজ করতে অন্যান্য লামারা কোনো একটা স্বপ্ন বা দিব্যদৃষ্টির জন্য অপেক্ষা করেন। যখন মৃত লামার দাহ করা হয় তখন তারা এর ধোয়ার গতির দিকে লক্ষ্য রাখেন, কারণ ওই দিকেই দালাই লামার পুনর্জন্ম হবে বলে ধরে নেওয়া হয়। তারপর তারা দিব্য দিন একটি পবিত্র হ্রদের ধারে ধ্যানে বসেন। তিব্বতীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই হ্রদের দেবী প্রথম দালাই লামার নিকট প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি পুনর্জন্মের এই প্রক্রিয়াকে সুরক্ষিত রাখবেন। ধ্যানের মধ্যেই প্রধান লামা তার দিব্যদৃষ্টির মাধ্যমে নতুন লামার অবস্থান নির্ণয়ের চেষ্টা করেন, আর এভাবে প্রাপ্ত দিক নির্দেশনা অনুযায়ী তারা একটি ছেলে শিশুর সন্ধান করেন যে মৃত লামার পুনর্জন্মকৃত রূপ, এবং এই শিশুটি বড় হয়ে ধর্মীয় গুরু বা নেতা দালাই লামা হিসেবে আবির্ভূত হন। দর্শক, তিব্বতীদের আরও একটি আশ্চর্যজনক বিশ্বাস ও প্রথার কথা আপনাদের বলছি। বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী শরীর শুধু আত্মাকে ধারণ করার আধার মাত্র। আত্মা শরীরকে ছেড়ে গেলে সেই শরীর সংরক্ষণের কোনো প্রয়োজনীয়তা নেই। তাই কেউ মারা গেলে প্রথমে তার মৃতদেহটি সাদা চাদরে ঢেকে কয়েকদিন যাবৎ ঘরের কোণে রেখে দেয় এবং এর চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখে। তারপর কোনো সন্ন্যাসীকে ডেকে প্রার্থনা করান এবং মৃত ব্যক্তির কপালে ছুরি দিয়ে কেটে দেন, যেন মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে। তারপর মৃত শরীরকে পরিবার এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সৎকার স্থানে নিয়ে যাওয়া হয় এবং তার টুকরো টুকরো করে কেটে শকুনদের খাইয়ে দেওয়া হয়। এই কারণে যে তিব্বতীদের বিশ্বাস শকুন হচ্ছে দেবদূতের প্রতিরূপ এবং তারা মৃত ব্যক্তির আত্মাকে স্বর্গে নিয়ে যাবে, আর সেখানেই আত্মা পুনর্জন্মের জন্য অপেক্ষা করবে। পরিবার ও আত্মীয় স্বজনদের এই সৎকার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে হয়, যেন তারা জীবনের ক্ষণস্থায়িত্বতা উপলব্ধি করতে পারেন এবং মৃত্যুকে জীবনের একটি বড় অংশ বলে মেনে নিতে পারেন। তিব্বতে হাজার হাজার বছর ধরে মৃতদেহ সৎকারের জন্য এই প্রথা চলে আসছে এবং তিব্বতের প্রায় 80% বৌদ্ধ এই প্রথা অনুসরণ করেন। তিব্বতের স্থানীয় সংস্কৃতিতে বিয়ে প্রথাটিও বেশ অদ্ভুত। এখানে সাধারণত একজন নারী ও একজন পুরুষের মধ্যে বিয়ে হয় না।
বরং মহাভারতে বর্ণিত পঞ্চপাণ্ডবের ধারা অনুসরণ করে এখানে এক নারী পরিবারের সব ভাইকে একসাথে বিয়ে করেন। সমাজবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই এলাকার জনগোষ্ঠীর অধিকাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় এই প্রথা প্রচলিত হয়েছে। তিব্বতকে বলা হয় এশিয়ার জলাধার, কারণ এখানে অবস্থিত গ্লেসিয়ার এবং বরফ গলা হ্রদ থেকে এশিয়ার বৃহত্তম একাধিক নদ নদীর উৎপত্তি হয়েছে। জনসংখ্যার হিসেব অনুযায়ী পৃথিবীর শতকরা 46% অর্থাৎ প্রায় অর্ধেক মানুষই জীবন ধারণের জন্য এই তিব্বতে সৃষ্ট বিভিন্ন নদ নদীর উপর নির্ভর করে। এখানে উৎপন্ন প্রধান নদ নদীগুলো হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতী, সালুইন এবং মেকং নদী। এই নদ নদীগুলোর উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল দেশগুলোর মধ্যে বিশ্বের প্রথম ও দ্বিতীয় জনবহুল দেশ চীন এবং ভারত ছাড়াও রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস এবং থাইল্যান্ড। তিব্বতের জনসংখ্যা মাত্র 30 লাখ, অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় গড়ে মাত্র 2.5 জন মানুষ বাস করে। উচ্চতার কারণে তিব্বত মালভূমির আবহাওয়া বেশ শুষ্ক এবং শীতল। এই মালভূমিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 460 মিলিমিটার বা 18 ইঞ্চি। শীতকালে এখানে গড় তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়, আর গ্রীষ্মে তা বেড়ে দাঁড়ায় 19 ডিগ্রি সেলসিয়াসে। এখানে বিদ্যমান জীববৈচিত্র্য বেশ ভিন্ন ধরনের। এই পার্বত্য এলাকায় কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ দেখা যায়। এদের মধ্যে নাইংচি এলাকায় প্রায় 2500 বছরের পুরনো একটি সাইপ্রেস গাছ বিশ্ববিখ্যাত। তিব্বতীরা এই গাছটিকে পবিত্র বিবেচনা করে থাকেন। এখানে স্থানীয় প্রাণীকুলের মধ্যে তিব্বতীয় মাস্টিফ প্রজাতির কুকুর বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশাল আকৃতির এবং সিংহ সদৃশ এই কুকুরগুলো বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। এছাড়াও আছে ইয়াক ও একাধিক প্রজাতির হরিণ, তুষার চিতা, গাধা, লিংস, বাদামি ভালুক, সোনালী বানর, হনুমান এবং বাঘ। এই তিব্বত মালভূমি পাড়ি দিয়ে প্রতি শীতে লাখ লাখ পরিযায়ী পাখি সাইবেরিয়া থেকে ভারতবর্ষে পাড়ি দেয়। পৃথিবীর সর্বোচ্চ জনপদ থেকে শুরু করে দীর্ঘতম রানওয়েটির অবস্থান এই তিব্বতেই, যার দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার বা 18,000 ফুটের বেশি। বিশ্বের দীর্ঘতম রানওয়ের মতো সর্বোচ্চ রেল লাইনটির অবস্থানও এই তিব্বতেই। চীনের মূল ভূখণ্ডের সাথে তিব্বতকে সংযুক্ত করা এই রেল লাইনটি অতিক্রম করার সময় রেলগাড়িগুলোকে সর্বোচ্চ 5000 মিটার বা 5 কিলোমিটারের বেশি উচ্চতায় উঠতে হয়। ওই সময় রেলগাড়ির প্রত্যেক যাত্রীর জন্য আলাদা অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয় এবং পাশাপাশি প্রতি বগির জন্য একজন করে চিকিৎসক থাকাটাও বাধ্যতামূলক করা হয়েছে। তিব্বতের ভূপ্রকৃতি বা তিব্বতীদের রীতিনীতি রহস্যময় হলেও এগুলো কিন্তু সত্য এবং মানুষ এগুলো স্বচক্ষে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে। কিন্তু তিব্বতের এমন কয়েকটি রহস্য রয়েছে যার সমাধান এখনও কেউ করতে পারেনি। দর্শক, চলুন জেনে নেই সেগুলো সম্পর্কে। ইয়েতি রহস্য। তিব্বতে ইয়েতি নামটির মানে হলো কুৎসিত তুষার মানব। এই ইয়েতি হলো গরিলা বা শিম্পাঞ্জির মতো দেখতে একটি প্রাণী, যার বাস হিমালয়ের তিব্বত ও নেপালের মধ্যবর্তী অঞ্চলে। বিভিন্ন সময় ইয়েতির সন্ধানে অনেক অভিযান চালানো হয়েছে, কিন্তু শুধুমাত্র এর বিশাল আকৃতির পদচিহ্ন ছাড়া এখনও পর্যন্ত আর কিছুই পাওয়া যায়নি। শম্ভালা বা সাংগ্রিলা রহস্য। শম্ভালা বা সাংগ্রিলা মানে হচ্ছে পবিত্র স্থান। বৌদ্ধ পুরাণ অনুযায়ী এই স্থান হল তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যা শিক্ষার জন্মস্থান। এছাড়াও বৌদ্ধ পণ্ডিতরা এই স্থানকে কাল্পনিক স্বর্গ বলেও মনে করে থাকেন, কিন্তু শম্ভালার অস্তিত্ব রয়েছে কি নেই তা আজও রহস্য। লাল রঙের তুষার। হিমালয়ের পাদদেশ থেকে 5000 মিটার উচ্চতায় প্রায় টুকটুকে লাল রঙের তুষার দেখা যায়। বরফের উপর জন্মানো এক ধরনের শ্যাওলার কারণে তুষারের রং লাল দেখায়। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে -36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বরফের স্তরে এই উদ্ভিদ জীবন ধারণ করে কিভাবে, এটিও বিজ্ঞানীদের কাছে বেশ রহস্যময় একটি বিষয়। যাই হোক, সময়ের সাথে সাথে তিব্বতীদের জীবন ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে এবং তিব্বতের রহস্য অনেক উন্মোচিত হয়েছে। কিন্তু তারপরও বিশ্ববাসীর কাছে তিব্বত এখনও একটি রহস্যময় অঞ্চল হিসেবেই পরিগণিত হয়ে আসছে। দর্শক, অবশেষে বিশ্বের রহস্যময় ও নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে গল্প বলা শেষ হলো। তো সময় ও সুযোগ হলে একবার অবশ্যই দেশটি ঘুরে আসতে পারেন। কি বলেন? কেমন লাগলো আজকের কন্টেন্ট?
যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।